ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চান এবারের ওয়ার্ল্ড কাপে, তাহলে তাদের প্রত্যেকটা পজিশনে ভালো করতেই হবে। কোনো পজিশনকে ছাড় দেওয়া চলবে না। বাট আর্জেন্টিনা এই বিশ্বকাপে, আপকামিং বিশ্বকাপে তাদের একটা পজিশন নিয়ে খুবই দুশ্চিন্তে আছেন কোচ লিওনেল স্কালোনি এবং আর্জেন্টাইন ফ্যানরা। যারা রেগুলার আর্জেন্টিনার ফুটবল ফলো করে থাকেন, যারা রেগুলার আর্জেন্টিনাকে দেখে থাকেন, তারা আসলে এই জিনিসটা আমার সাথে রিয়েলাইজ করবেন যে এই মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ডার পজিশনে সংখ্যা রয়েছে। দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে টিম আর্জেন্টিনা প্রত্যেকটা পজিশনে ডমিনেট করেছে, প্রত্যেকটা পজিশনে টপ নচ পারফরমেন্স করেছে। এবং স্পেশালি যদি বলতে হয়, লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার যে মিডফিল্ড ছিল তারা ডমিনেট করেছে। বাট এই ওয়ার্ল্ড কাপে, আপকামিং ইউএসএ, মেক্সিকো, কানাডা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে পজিশনটাতে সারভাইভ করছেন, কিংবা যে পজিশনটাতে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে সারভাইভ করবে, তাদের সেই পজিশনটা হচ্ছে মিডফিল্ড। এখন অনেকেই আমার সাথে এগ্রি হবেন, বিশেষ করে যারা রেগুলার ফুটবল ফ্যান কিংবা যারা আর্জেন্টিনাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন। দেখুন, এই মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ডে যদি আমরা মেইন থ্রি ম্যান মিডফিল্ডার হিসেবে চিন্তা করি, তাহলে কারা আছেন? আমাদের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আছেন, আমাদের অ্যানজো ফার্নান্দেজ আছেন, আমাদের রদ্রিগো দি পল আছেন। এই থ্রি ম্যান মিডফিল্ডারের ভিতর থেকে আপনি বলতে পারবেন যে তিনজন ফুটবলার এখন এই মুহূর্তে ফর্মে টুঙ্গে আছেন কিংবা তারা বেস্ট ফর্মে আছেন। আপনি কখনোই এই কথা বলতে পারবেন না যদি আপনি রেগুলার ফুটবল ফ্যান হয়ে থাকেন কিংবা ক্লাবে এই প্লেয়ারদের খেলা দেখে থাকেন। প্রথমে যে বিষয়টা আমাদের সবচাইতে বড় চিন্তার, সেটা হচ্ছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যিনি এই মুহূর্তে লিভারপুলে খেলছেন। তিনি এই মুহূর্তে তার সেরা ফর্মে নাই। এই জিনিসটা আমাদেরকে সবচাইতে বেশি দুশ্চিন্তায় ফেলাচ্ছে ভাই। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে লো সেলসোর পরিবর্তে স্টার্টিং 11-এর সুযোগ পান, তখন কিন্তু তিনি আমাদেরকে লো সেলসোর অভাবটা বুঝতে দেন নাই। কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে লো সেলসো ছিল আমাদের স্টার্টিং 11-এর মেইন প্লেয়ার। বাট ইনজুরির জন্য যখন লো সেলসো ছিটকে যান ওয়ার্ল্ড কাপ থেকে, তখন কিন্তু তার জায়গায় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার চলে আসেন এবং তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছেন এবং লো সেলসোর অভাবটা আমাদেরকে বুঝতে দেননি। বাট এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিন্তু আমাদের মেইন ম্যান, বাট তিনি কিন্তু এই মুহূর্তে ফর্মে নেই। যদি আপনি লিভারপুলের ম্যাচ দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রথমত তিনি হচ্ছে সময় পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ, এবং সময় পেলেও তিনি সেটা কাজে লাগাতে পারছেন না। দেখেন ভাই, বিশ্বকাপ চলে আসছে, এখন আমি চাইলে আমার প্লেয়ারদেরকে নিয়ে অনেক কিছু বলতে পারি, আমি চাইলে আমার প্লেয়ারদেরকে অনেক হাইপ দিতে পারি, বাট এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্য কোনটা ভালো হবে সেটা আমাদের বলা উচিত। সুতরাং এখন থেকে বিশ্বকাপ চলে আসছে, আমরা বিশ্বকাপের আর্জেন্টিনা প্রত্যেকটা পজিশন নিয়ে কথা বলবো। কোন পজিশনে আর্জেন্টিনা ভালো করতে পারে, কোন পজিশনে আর্জেন্টিনা উইক পয়েন্ট আছে, দুর্বল আছে, আমরা সেই বিষয়গুলো এক এক করে বলার ট্রাই করবো। এতে আপনি ম্যাচের আগে আপনি নিজে অনেকটা ফ্রিলি ভাবে খেলাটা দেখতে পারবেন। আপনি জানতে পারবেন যে আপনার কোন প্লেয়াররা ভালো অবস্থানে আছে, আপনার কোন প্লেয়াররা খারাপ অবস্থানে আছে। সুতরাং মিডফিল্ডে আমাদের ভয় আছে ভাই, মিডফিল্ডে আমাদের চিন্তার কারণ আছে। এরপর যে প্লেয়ারটা আমাদের অফ ফর্মে আছেন তিনি হচ্ছেন রদ্রিগো দি পল। এখন যারা ইন্টার মায়ামির খেলা দেখেন রেগুলারলি, তাদের কাছে মনে হবে যে না, রদ্রিগো দি পল অফ ফর্মে নেই, তিনি ভালো খেলছেন, তিনি একাই ইন্টার মায়ামির মিডটাকে কন্ট্রোল করছেন, লিড দিচ্ছেন। বাট আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের সাথে যদি আপনি এই MLS কে আপনি মিলান ভাই, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। ওয়ার্ল্ড কাপ এমন একটা স্টেজ, এখানে যারা পার্টিসিপেট করবে, যে দলগুলো পার্টিসিপেট করবে, প্রত্যেকই ভাই সেরা। আপনার কাছে মনে হইতে পারে আলজেরিয়া কি দল, আপনার কাছে মনে হইতে পারে অন্যান্য যারা আছেন আফ্রিকান দল, নাইজেরিয়ান দল, তারা আসলে মানে ভালো না, যদিও নাইজেরিয়া এবারে ওয়ার্ল্ড কাপে নেই। আপনার কাছে মনে হইতে পারে যে এগুলা কোনো দলের ভিতর পড়ে না, এরা র্যাঙ্কিং এ 30, 40, 45 র্যাঙ্কিং আছেন। বাট না ভাই, ওয়ার্ল্ড কাপে তারাই আসে যারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারে। সবাই কিন্তু ওয়ার্ল্ড কাপে যেতে পারে না, ইতালির মতো দল ওয়ার্ল্ড কাপে নাই। সো অনেক দল যাদেরকে আমরা দেখে আসছি তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে নাই। সো এই বিষয়টাকে আপনি কখনোই ছোট করে দেখতে পারেন না। সো MLS কে আপনি কখনোই ইউরোপিয়ান লিগের সাথে কম্পেয়ার করতে পারেন না। সুতরাং রদ্রিগো দি পল যতই এই জায়গায় পারফরমেন্স করুক না কেন, তার পারফরমেন্স অনেক প্রশ্ন আছে। তিনি রিসেন্ট টাইমে কিন্তু অনেক বল লুজ করছেন, অনেক ভুল পাস খেলছেন, যেটা যারা ইন্টার মায়ামির রেগুলার
ফ্যান আছেন যারা ইন্টার মিয়ামির খেলাগুলো দেখেন মেসি যাওয়ার পর থেকে, তারা বুঝতে পারবেন। সো রদ্রিগো দি পল এবং ম্যাকঅ্যালিস্টার, এই দুইটা প্লেয়ারকে নিয়ে আর্জেন্টিনা কিন্তু অনেক চিন্তার বিষয় রয়েছে। এবং এই দুইটা প্লেয়ার যদি ওয়ার্ল্ড কাপের স্টার্টিং 11-এ জায়গা পান তাহলে আরো বেশি চিন্তার বিষয়। ধরেন আল্লাহ না করুক ভাই, এই দুইটা প্লেয়ার যদি বাজে পারফরমেন্স করে বসে, তাহলে কিন্তু আমাদের অ্যাটাকার যারা আছেন, ধরলাম জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, এবং ওই পাশ দিয়ে যদি আমরা ফুলব্যাক হিসেবে আমাদের নিকো গঞ্জালেসকে খেলাই, তাহলে কেউ আর উপরে থাকতে পারবে না, সবাইকে নিচে নেমে চলে আসতে হবে। সুতরাং অপোনেন্টকে আমরা কি চাপে রাখবো, অপোনেন্ট উল্টা আমাদেরকে চাপে ফালাই দিবে। সো একটা দলের মিডফিল্ডার যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে সেই দলটা ভাই সার্ভাইভ করতে পারে না ম্যাচে, কারণ তাদের অ্যাটাকার লাইনে যে প্লেয়াররা আছে তখন তাদেরকেও নিচে চলে আসতে হবে। সো মিডফিল্ডকে ভালো করতে হবে। সুতরাং লিওনেল স্কালোনিকে এই জায়গাটায় ভাই আমার কাছে মনে হয় যে বেস্ট সলিউশন বের করতে হবে। যদি 4-3-3 এরকম ফরমেশনে লিওনেল স্কালোনি যান, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ঝামেলা হইতে পারে। যদি লিওনেল স্কালোনি সবচাইতে তার পছন্দের যে ফরমেশনটা সেটা হচ্ছে 4-4-2, এই জিনিসটাকে তিনি আসলে ভালো করে দেখেন, কিংবা এই জিনিসটা তিনি অ্যাপ্লাই করেন এই ফরমেশনটা। সুতরাং যদি 4-4-2-এ লিওনেল স্কালোনি শুরু করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এক্সট্রা আরো একটা মিডফিল্ডার নিতে পারবো, যিনি কিনা আমাদেরকে অ্যাটাকিং এ এবং মিডফিল্ডে ডিফেন্সে একসাথে সহায়তা করতে পারেন। সেই জায়গায় অনেক অপশন আছে। যদি আপনি বলেন যে জুলিয়ানো সিমিওনেকে নিলে আপনি আসলে যেমনটা আপনার ডিফেন্সের সহায়তা পাবেন, ঠিক সেম ভাবে কিন্তু আপনি অ্যাটাকিং এর সহায়তা পাবেন, মিডফিল্ডের সহায়তা পাবেন, এবং তার স্পিডি ফুটবল আমাদেরকে অনেক হেল্প করতে পারে। তাছাড়া ম্যাকঅ্যালিস্টার যদি একেবারে অফ ফর্মে থাকেন, সেই জায়গায় আমরা কি নিকো পাচকে ট্রাই করতে পারি কিনা, একটু হালকা অ্যাটাকিং মিডফিল্ডার বলে অ্যানজোকে লেফট সিডিএমে ইউজ করে, রাইট সিডিএমে রদ্রিগো দি পল থাকলে, মানে আমরা চাইলে অনেক কিছু ট্রাই করতে পারি। বাট যেটা আসলে এই ভিডিওর মূল থিম, সেটা হচ্ছে আমাদের মিডফিল্ড নিয়ে কনসার্নের বিষয় আছে, আমাদের মিডফিল্ড নিয়ে ভাবতে হবে, আমাদের মিডফিল্ড চিন্তার কারণ হতে পারে। তবে আশা করছি স্কালোনি একটা সলিউশন বের করে ফেলবেন, যেহেতু তিনি 22 ওয়ার্ল্ড কাপে বের করে ফেলেছিলেন, যেখানে আমাদের অ্যান্ড্রু ফার্নান্দেজ কে নিয়ে আমরা শুরু করেছিলাম স্টার্টিং 11, লো সেলসো ছিল না, সেই জায়গায় অ্যালিস্টারকে ব্যাক করিয়েছেন স্টার্টিং 11-এ। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে লিওনেল স্কালোনি একটা সলিউশন অবশ্যই বের করে ফেলবেন। বাট আমি আবার বলছি, আর্জেন্টিনার এই বিশ্বকাপে সবচাইতে চিন্তার যে জায়গাটা, সেটা হচ্ছে মিডফিল্ডার। যদি মিডফিল্ডার ফল করে, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হতে পারে। বাট আই হোপ, আমি লিওনেল স্কালোনির উপরে এই বিশ্বাস অন্তত করি যে তিনি এর সলিউশন অবশ্যই বের করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।